আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য সময় হবে 30 মিনিট। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, অঙ্ক এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই যে প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে তোমাদের যে সিলেবাস সেইটা নিয়ে আমি একটু আলোচনা করব, তারপর প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, তোমাদের নাম্বার ভিশনটা এভাবে হবে। তোমাদের প্রথমে যেটা আছে পৃথিবীর গতি, সেখান থেকে তোমাদের এমসিকিউ 1, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় থেকে এমসিকিউ 1, বায়ুচাপ থেকে এমসিকিউ 1, অর্থাৎ 3টে এমসিকিউ এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের থাকছে। এছাড়া তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্ন সেটা কিন্তু এই 4টে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের যে কোনো দুটো প্রশ্ন অ্যান্সার দিতে হবে। এবার আসছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কিন্তু একটা থাকবে, এটাও কিন্তু এই 4টে চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্ন আসবে। এছাড়াও 3 মার্কসের যে প্রশ্ন আছে সেটাও কিন্তু এই 4টে চ্যাপ্টার থেকে একটা আসবে এবং 5 নম্বরের একটা প্রশ্ন আসবে এই 4টে চ্যাপ্টারের মধ্যে থেকে, অর্থাৎ তোমাদের মোট নাম্বার যেটা সেটা হচ্ছে 15। তো এবার আমরা দেখে নিই এই প্রশ্ন উত্তরগুলো ঠিক কেমন হতে পারে। প্রথম প্রশ্ন, ঠিক উত্তরটি নির্বাচন করা, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা এমসিকিউ প্রশ্নের উত্তর। তাহলে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরে চলে আসছি। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় এ হচ্ছে 2, বি হচ্ছে 3, সি হচ্ছে 4, ডি হচ্ছে 5 মিনিট। কোনটা হবে? উত্তর হচ্ছে সি, অর্থাৎ 4 মিনিট। 2, অপসূর অবস্থান উত্তর গোলার্ধে এ গ্রীষ্ম, বি বর্ষা, সি শীত, ডি শরৎ ঋতুতে হয়। উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে হয়, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর দেখো, ভূপৃষ্ঠের উপর স্থায়ী বায়ুচাপ বলয়ের সংখ্যা হলো, উত্তর হচ্ছে ডি 7টি। তারপর দেখো 2 দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে কোনো 2টি প্রশ্নের তোমার উত্তর দিতে হবে, কিন্তু আমি তোমাদের যাতে তোমাদের সুবিধা হয় সেজন্য আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। এক কথায় উত্তর দাও, এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করছে? উত্তর হবে উরাল পর্বতশ্রেণী। 2 নম্বর দেখো, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? উত্তর লিখবে চীনের ইয়াংজি নদী এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী। তারপরে 3 নম্বরের যে প্রশ্ন সেটা দেখো, 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে ঠান্ডা না গরম? উত্তর হবে গরম। 4 নম্বর দেখো, সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হলে সেই অবস্থানকে কি বলে? উত্তর লিখবে অনুসুর অবস্থান। 5 নম্বর দেখো, অক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে কল্পনা করা হয়? উত্তর লিখবে পূর্ব থেকে পশ্চিম দিকে। 6 নম্বর দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ক কিরূপ? উত্তর লিখবে সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা যত বেশি হয় বায়ুচাপ তত কমে। এবার চলে আসে 3 দাগের প্রশ্ন। এখানে কিন্তু একটি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে আছে। অ্যান্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে করা হয় কেন? উত্তর লিখবে ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধে যখন শীতকাল, তখন পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে থাকায় দক্ষিণ গোলার্ধে এই সময় গ্রীষ্মকালের সূচনা হয়। এই মহাদেশে গ্রীষ্মকালীন তাপমাত্রা থাকে -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে, আর শীতকালে থাকে আরও অনেক কম। তাই শীতকালে আন্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণা তো দূরের কথা, পদার্পণও করাও অসম্ভব হয়ে পড়ে। তাই প্রতি বছর ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে গিয়ে থাকেন। 2 দাগের প্রশ্ন দেখো, পাহাড়ি অঞ্চলে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে সমস্যা হয় কেন? তো এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে পাহাড়ি অঞ্চলে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে সময় লাগে কেন? দুটো প্রশ্নের উত্তরই কিন্তু একই হবে। তো দেখো এর উত্তরটা তোমরা কি লিখবে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুচাপ কমে যায় এবং জলের স্ফুটনাঙ্কও কমতে থাকে। এরূপ অবস্থায় মাছ, মাংস সহ বিভিন্ন রান্নার বস্তু কম তাপে সেদ্ধ হয় না। এই জন্য স্বাভাবিক অবস্থার চেয়ে পাহাড় পর্বতে রান্না করতে বেশি সময় লাগে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, বলেছে অনধিক 50টি শব্দ উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর, অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। এশিয়ার নিরক্ষীয় জলবায়ু কিভাবে এই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করছে? উত্তর লিখবে নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী
এশিয়া মহাদেশের অন্তর্গত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালদ্বীপ ইত্যাদি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পতিত হয় বলে এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা থাকে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত প্রভাবে এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ থাকে 200 থেকে 250 সেন্টিমিটার। উক্ত জলবায়ুগত অবস্থার প্রভাবে এই অঞ্চলে মেহগনি, রোজউড, আয়রনউড, আবলুস, সেগুন, রবার, কোকো, সিঙ্কোনা ইত্যাদি চিরহরিৎ উদ্ভিদ জন্মায়। এই উদ্ভিদগুলি দীর্ঘকার হয় এবং সারা বছর সবুজ থাকে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হলো এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্রতলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। বি, বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে সাধারণত বায়ুচাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। তারপরে সি দেখো, সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। তারপরে ডি দেখো, সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। এবার চলে আসছি 5 দাগের প্রশ্নে। অনধিক 80টি শব্দে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের, প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 4টি করে বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্য পয়েন্ট করবে। একই অক্ষাংশ বিশিষ্ট রেখাকে অক্ষরেখা বলে। 2, প্রতিটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত। 3, অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার। 4, অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে ঘিরে আছে। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, একই দ্রাঘিমাংশ বিশিষ্ট রেখাকে দ্রাঘিমা রেখা বলে। একটি দ্রাঘিমা রেখায় সর্বত্র এক সময়ে সকাল ও সন্ধে হয়। 3, সর্বাধিক দ্রাঘিমার মান 180 ডিগ্রি। 4, দ্রাঘিমা রেখাগুলি উপবৃত্তাকার। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্ন, এশিয়ার জলবায়ুর বৈচিত্র্যতার কারণগুলি উদাহরণসহ আলোচনা করো। উত্তর লিখবে এশিয়ার জলবায়ুর বৈচিত্র্যতার কারণগুলি হলো, প্রথম পয়েন্ট দিবে অক্ষাংশগত বিস্তৃতি। এশিয়া মহাদেশ দক্ষিণে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে উত্তরে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। তাই এই মহাদেশের দক্ষিণে নিরক্ষীয় জলবায়ু, মধ্যভাগে ভূমধ্যসাগরীয়, চীনদেশীয় ও স্টেপ জলবায়ু বিরাজ করে। একেবারে উত্তরে অর্থাৎ সুমেরু বৃত্তরেখার উত্তরে সাইবেরীয় জলবায়ু ও তুন্দ্রা জলবায়ু বিরাজ করে। বি, উচ্চতার তারতম্য। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। তাই এশিয়ার মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলে তাপমাত্রা কম হয় এবং শীতল পার্বত্য জলবায়ু বিরাজ করে। সি দেখো, সমুদ্র থেকে দূরত্ব। যে সমস্ত অঞ্চল সমুদ্রের ধারে অবস্থিত সেখানে নাতিশীতোষ্ণ বা সমভাবাপন্ন জলবায়ু অবস্থান করে, যেমন মুম্বাই। আবার সমুদ্র থেকে দূরে অবস্থিত স্থানের জলবায়ু চরম ভাবাপন্ন হয়, অর্থাৎ গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে। উদাহরণ হচ্ছে দিল্লি। তারপরে দেখো ডি, ভূপ্রকৃতি। ভূপ্রাকৃতিক অবস্থান অনেক সময় বায়ু চলাচলে বাধা প্রদান করে জলবায়ু বৈচিত্র্যতা সৃষ্টি করে, যেমন মধ্য এশিয়ার সুউচ্চ পর্বতশ্রেণী শীতকালে শীতল সাইবেরীয় বায়ুকে দক্ষিণে প্রবেশে বাধা দেয়, ফলে ভারত হিমশীতল জলবায়ু থেকে রক্ষা পায়। তেমনি মৌসুমী বায়ু উচ্চভূমির যে ঢালে বাধা পায় সেখানে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু তার বিপরীত ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়। তাহলে তোমাদের এই গেল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের ভূগোলের যদি আরও এক সেট সাজেশন প্রশ্ন এবং তার উত্তর দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি পরীক্ষায় তোমাদের সাফল্য আসবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।